মৃত্যুর আগে অঞ্জনা মনির খানের হাত ধরে কি এমন গোপন কথা বলে গেল যে কথাটি বলার সময় মনির খান কান্নায় ভেঙে পড়লেন। হ্যাঁ বন্ধুরা, মনির খান এবং অঞ্জনার প্রেমের মধ্যে ছিল এক কষ্টের কাহিনী, যেটি জানার পর অবশ্যই আপনি আপনার চোখকেও বিশ্বাস করতে পারবেন না। কারণ ধনী গরিবের মধ্যে যে পার্থক্য হয়, সেই পার্থক্যটি মনির খান এবং অঞ্জনার মধ্যে ঘটেছিল। ঘটনাটি ঘটেছিল প্রায় 24 বছর আগে, যখন মনির খানের প্রথম চোখ পড়েছিল অঞ্জনার মেয়েটির দিকে। তিনি তাকে খুব ভালোবাসতেন। যখন এই কথাটি জানতে পারে অঞ্জনা, সেও তাকে ভালোবাসতে শুরু করে দেয়। কিন্তু যখন অঞ্জনার বাবা মা জানতে পারে, তখন অঞ্জনার বাবা মা তাকে নিয়ে চলে যায় আমেরিকাতে। সেখানে নিয়ে গিয়ে তাকে পড়ালেখা করাতে থাকে এবং তাকে শেখাতে থাকে যে মনির খানের মতো অতি গরিব ছেলের সাথে আমি তোমার বিবাহ কোনোদিনও দিব না। কিন্তু মনির খানও নাসরবান্দা, সে গান কইতে শুরু করে দেন এবং তার গানও হিট হয়ে যায়। হিট হওয়ার পর সে একটা কনসার্ট করার জন্য আমেরিকাতে চলে যায় এবং সেখানে গিয়ে সে জানতে পারে যে অঞ্জনা হসপিটালে ভর্তি হয়ে আছে, তার অবস্থা খুব খারাপ। তখন তিনি তাকে দেখতে যায়, আর সেই দৃশ্যটি এখন সোশ্যাল মিডিয়াতে তুফানের মতো ভাইরাল হয়ে গেছে। বন্ধুরা, এখন আপনাদেরকে মনির খান এবং অঞ্জনার সেই ইন্টারভিউটি দেখাবো, যে ইন্টারভিউতে মনির খান নিজের জীবনের গোপন কিছু তথ্য তুলে ধরেছিল। সেই ইন্টারভিউটি মনির খানের দর্শকদের একদম বুকে লেগেছে। চলুন আগে সেই ইন্টারভিউটি দেখে নেই। সুস্থ কালচার বলবো, কারণ শিল্পীদের বা সাংস্কৃতিক কর্মীদের কিন্তু কোনো রং নাই না। আমরা একটা পরিবারের আওতাভুক্ত। আমাদের সকল কিছু বা রাজনীতির ঊর্ধ্বে থাকা উচিত। আমরা যদি গণতান্ত্রিক চর্চার কথা মুখে বলি, অন্তরে ধারণ না করি, তাহলে সেখানে একটা গলত থেকে যাবে। অন্তরের সাথে মুখে যদি মিল রেখে আমরা গণতান্ত্রিক চর্চার কথা বলে থাকি, তাহলে মত প্রকাশের ভূমিকা সবারই রয়েছে, স্বাধীনতা রয়েছে। সেই স্বাধীনতা রয়েছে আমরা বিশ্বাস করি, বাট স্বাধীনতা প্রকাশ করতে গেলে যেন অনেকে বিপদে পড়ছি। যেমন আমি একজন বিপদগ্রস্ত ছিলাম। দীর্ঘ 16 বছর পর রেডিওতে গেলাম, 16 বছর পর টেলিভিশনে গেলাম, শিল্পকলাতে গেলাম। তো এই বঞ্চিত হওয়াটা কিন্তু আমি আশা করিনি। কারণ একটা স্বাধীন দেশে একজন মানুষ তার স্বাধীনতার যে কোনো ক্ষেত্রেই স্বাধীনতা অনুযায়ী কাজ করার ভূমিকা থাকে। আমি একটা জায়গা পছন্দ করি, আপনি একটা জায়গা পছন্দ করেন, এই পছন্দের উপরে তো কারো হাত রাখা উচিত নয়। তাই সেই পছন্দ করতে গিয়ে যদি আমি কারো অপছন্দের তালিকায় চলে যাই, তো তখনই কষ্টটা হয়। ঠিক তেমনিভাবেই আমি রেডিওতে যখন গেলাম, প্রোগ্রাম করতে গেলাম, তখন অনেকেই আমার কাছে ছুটে এসে বললেন যে আমি একটি গান আপনার বাজিয়েছিলাম, বাজানোর পরে ভুলক্রমে, ওই স্কুলের মধ্যেই ছিল, তো ভুলক্রমে গানটি বেজে গেছে। 2-4 লাইন বাজার পরেই সাথে সাথে আমার নামে বিরাট একটা হুলুস থুলুস পড়ে গেল এবং আমাকে অনেক দূরের পানিশমেন্ট ট্রান্সফার করা হলো। তো শুনে এত আহত হলাম যে আসলে এমনটি তো হওয়া উচিত নয়। আমি তো এমন কিছু করি নাই যে দেশদ্রোহী কোনো কর্মকাণ্ড করেছি যার কারণে এত বড় সাজা আমাকে পেতে হবে। একটু অন্য প্রসঙ্গে আসতে চাই, নিশ্চয়ই নির্বাচন করবেন? নির্বাচন করার ইচ্ছা আছে। এটা কি নিজের এলাকা থেকে? এলাকা থেকে, ঝিনাইদহ জেলার 3 আসন, মহেশপুর, কোটচাঁদপুর। আচ্ছা, কতটুকু প্রস্তুতি নিয়েছেন এই প্রক্রিয়া? এটা দীর্ঘদিনের প্রস্তুতি। তো এটা আমাদের প্রায় 16 বছর ধরে তো সেখানে একটা অবস্থান তৈরি করাই আছে। গত 18 সালের নির্বাচনও সেখানে আমার নমিনেশন নিয়ে কাজ করার কথা ছিল, কিন্তু নির্বাচনে যে কোনো কারণেই হয়তো নমিনেশন সেখানে হয়নি। তারপরেও সেই নমিনেশন কেন্দ্রিক যে কর্মকাণ্ড, সেগুলো কিন্তু এখনও পর্যন্ত অব্যাহত আছে এবং শক্ত একটা অবস্থান আছে। একটু যদি ন্যাশনাল অ্যাওয়ার্ডের প্রসঙ্গে যাই, আপনি 3বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। সালটা কি আমি একটু আপনার কাছ থেকে জানতে পারি? 2001 সালে পেয়েছিলাম প্রেমের তাজমহল চলচ্চিত্রের জন্য, 2002 সালে পেয়েছিলাম 2 ননের আলো এই চলচ্চিত্রে গান গাইবার জন্য, আর 2005 সালে পেয়েছিলাম লাল দরিয়া চলচ্চিত্রের জন্য। এবং তারপর কিন্তু একটা বড় সময় ধরে গ্যাপ। আপনি কি মনে করেন যে রাজনৈতিক পট পরিবর্তনের জন্য এমনটা হয়েছে? না হলে হয়তো মনির খানের একদমই ঠিক, তার ঝুলিতে আরো কয়েকটি আরো থাকতো। কারণ আমি যে ধরনের গান গেয়ে জাতীয় পুরস্কার পেয়েছি, ঠিক এর থেকেও ভালো কোয়ালিটির বা এরকম সমপরিমাণ কোয়ালিটির গান কিন্তু অসংখ্য গেয়েছি আমি। এবং আপনি জেনে খুশি হবেন যে অনেক ছবির থিম সংগুলো আমি করেছি, যেখানে খুব মেলোডি, সুন্দর কথার এবং পুরো চলচ্চিত্রের যে একদম আইটেম সং যেটা বলা হয়, সেই গানগুলো কিন্তু আমি করেছি। কিন্তু ওই যে ভিন্ন মতে থাকার কারণেই এইখান থেকে আমি বঞ্চিত হয়েছি। শিক্ষক বাবার সন্তান, এবং সেই শিক্ষক বাবার সন্তানেরা কিন্তু একটু অন্য সন্তানদের চাইতে আলাদা হয়।
মনির খান তার বাবার কোন গুণগুলো বা কোন বিষয়গুলো এখন পর্যন্ত মেনে চলে? আমার বাবা হলো খুবই দূরদর্শী সম্পন্ন একজন বাবা। উনি খুব কম কথা বলতেন এবং উনি যেগুলো বলতেন সেগুলো আমরা মেনে চলতাম। ওনার আদর্শিক বিষয়গুলো আমাকে এখনও সাংঘাতিকভাবে ভাবায় যে উনি যা যা বলেছেন আমাদের জীবনের জন্য সবগুলোই কাজে লেগেছে। এবং উনি খুবই মানে বুঝে শুনে একটা মানুষের জীবন চর্চা, একটা মানুষের জীবন কেমন হতে পারে, সবগুলো কিন্তু ওনার মনে হয় যেন মুখস্থ। তা আমি বললাম যে বাবা আমি গান গাবো, কেন গান গাবো? তা বলছে এটি তোমার জন্য প্রযোজ্য। যখন আমি এসএসসি পরীক্ষা দিলাম 1987 সালে, রেজাল্ট বের হতে 2-3 মাস সময় লাগতো তখন, ঠিক ওই টাইমে কিন্তু আমাকে সে নিয়ে গিয়ে হারমোনিয়াম কিনে দিলেন, ওস্তাদ ঠিক করে দিলেন, বললো তোমাকে এই দিকে যেতে হবে কারণ তোমার ভিতরে এটা আমি দেখতে পাচ্ছি। ভাবা যায় না ওই সময় কতখানি দূরদর্শী হলে সেই কাজটা করতে পারেন। সেই গ্রামে জন্মগ্রহণ করেছি, তখন এই ধুলা কাদা পার হয়ে আমাদের কিন্তু 10 কিলোমিটার 12 কিলোমিটার পাড়ি দিয়ে শহরে আসতে হতো। সেই শহরে এসে উনি নিজে এসে উস্তাদ ঠিক করে দিলেন, প্রতি শুক্রবারে এসে আমি গান শিখে যেতাম। তো সেই কথাটা একটি কথা দিয়ে আপনাকে আমি বোঝানোর চেষ্টা করছি যে উনি কতটা দূরদর্শী সম্পন্ন ছিলেন। একটা জীবন কোন দিকে পাঠালে সে জীবনটা সুন্দর হবে এবং তার পথ মসৃণ হবে এবং সফল একজন মানুষ হিসেবে দাঁড় হবে, এটা কিন্তু তখনই কিন্তু সে গ্রাম থেকেই লক্ষ্য করেছে। সে ওটা মানে উপলব্ধি করতে পেরেছিলেন বলে এটা করেছিলেন। এটা চাই কিছুক্ষণ, আমি যদি ভুল না করি বাবার কাছ থেকে কিছু টাকা নিয়ে আপনি ঢাকায় এসেছিলেন যে আপনি অ্যালবাম করবেন, কিন্তু আপনি যাকে সঙ্গীত পিতা বলে মানেন শ্রদ্ধেয় মিল্টন খন্দকার, তিনি বোধহয় এটাতে বারণ করেছিলেন বা বাধা দিয়েছিলেন। সেই গল্পটা যদি আজকে আমাদের সঙ্গে শেয়ার করেন। তখন অ্যালবামের যুগ ছিল, তো অ্যালবাম করা মানেই মানুষের একটা পরিচিতি লাভ বা তার কোয়ালিটি সম্পর্কে জানান দেওয়া। তো কী করি, এইভাবে ঘোরাফেরা করতে করতে হঠাৎ মাথায় হলো আমি একটা অ্যালবাম করবো। তো অ্যালবাম করতে গেলে অনেক টাকার প্রয়োজন। তখন তো সেই 1991 সাল 92 সালে 50,000 1 লাখ টাকা মানে অনেক টাকা আমার জন্য। আমি একটা বেকার ছেলে। তো বাবাকে আমি বললাম যে বাবা আমাকে তো কিছু টাকা না দিলে আমি অ্যালবাম করার যে চিন্তা করেছি সেটা বাস্তবায়ন করতে পারছি না। বলে কেমন লাগবে? তার মধ্যে তাও তো 50-60 হাজার টাকা লাগবেই। তো উনি আমাকে 40,000 টাকা দিলেন। দেওয়ার পরে আমি এনে ব্যাংকে রাখলাম। মিল্টন ভাইয়ের কাছে যখন আমি কণ্ঠস্বর পরীক্ষা দিলাম তো উনি বললেন যে হ্যাঁ তোমাকে দিয়ে আমি গান করাবো, কিন্তু তোমার ভিতরে যে ত্রুটিগুলো আছে এগুলো ঠিকঠাক করতে বেশ সময়ের প্রয়োজন, প্রায় 3-4 বছর সময় লাগবে। এবং আপনি সেই 3-4 বছর সময় হ্যাঁ, দিয়েছেন। তোমার আঞ্চলিকতা প্রবলেম রয়েছে, তোমার তাল-লয় সুরের দখল সব কিছুতে গায়কী যে ঘাটতি আছে এগুলো সেরে নিতে সময় লাগবে। আমি পারবো। তো উনি গানগুলো আমার ঠিক করে দেওয়ার পরে 12টি গান বলে যে 12টি গান তুমি এসে এসে আমার কাছে প্রতিদিন শোনাবে। আমি শোনাতাম, প্রতিদিনই উনি মার্ক করতেন যে এই জায়গায় সমস্যা, এই জায়গায় সমস্যা, এবং উনি লিখে নিজে গেয়ে দিতেন আমাকে। আমি ছোট্ট ওয়াকম্যানে ওরা রেকর্ড করে নিয়ে যেতাম। আবার সারা রাত যত জেগে থাকতাম সারা রাত ধরে শুনে শুনে ওটা গেয়ে গেয়ে আবার এসে শোনাতাম। বলে হ্যাঁ অনেকটা হয়েছে, এখন এই জায়গায় সমস্যা আছে। এইভাবে প্রায় 4 বছরের উপরে চলে গেল। এই ধৈর্যের ফল আল্লাহ পাক আমাকে দিয়েছেন। আজকে সেই তোমার কোনো দোষ নেই। ও তারপরে যখন আমি ক্যাসেটের কথা বললাম